খড়গপুর আইআইটির এই ছাত্র মৃত্যুকে ঘিরে কিন্তু একাধিক প্রশ্ন দানা বাঁধছে। নিরাপত্তার বেষ্টনীকে ফাঁকি দিয়ে কিভাবে তিনি বেরোচ্ছেন, নিরাপত্তা রক্ষীদের চোখে কি পড়ছে না যে ছাত্ররা বাইরে বেরিয়ে যাচ্ছে, সেটিও কিন্তু প্রশ্ন উঠছে। খড়গপুর আইআইটি শিক্ষার র্যাঙ্কিংয়ে যদি আমরা দেখি, তাহলে দেশের মধ্যে যে র্যাঙ্কিং হয় সেই র্যাঙ্কিংয়ে কিন্তু খড়গপুর আইআইটি 1 থেকে 10-এর মধ্যে থাকে। শুধুমাত্র দেশের র্যাঙ্কিংয়েই নয়, বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে রীতিমতো টেক্কা দেয় পড়াশোনায় এই শিক্ষা প্রতিষ্ঠান। সেখানেও র্যাঙ্কিংয়ে নিজেদের জায়গা ধরে রাখে এই শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু গত 11 মাসে 7 জন এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উঠছে প্রশ্ন, কিভাবে এই মৃত্যু ঘটছে, এর মধ্যে রহস্য কি, সেই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। খড়গপুর আইআইটির ছাত্র শ্রবণ কুমার যে ওশান রিভার নিয়ে পড়াশোনা করছিল, গবেষণা করছিল, সেই গবেষক ছাত্রেরও অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। কি কারণে তার মৃত্যু ঘটলো, যেটা জানা গেছে গত শনিবার এই গবেষক ছাত্র শ্রবণ কুমার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছিল খড়গপুর রেল গেটের সামনে। খড়গপুর পুরী রেল গেট আছে, সেই রেল গেটের সামনেই কিন্তু এই গবেষক পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এবং সেই গবেষক পড়ুয়াকে তড়িঘড়ি রেল পুলিশ সে তরফ থেকে তাকে পাঠানো হয়, নিয়ে যাওয়া হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ছাত্রটিকে নিয়ে আসা হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। কিন্তু প্রাণে বাঁচেননি সেই পড়ুয়া। শুধুমাত্র শ্রবণ কুমার নয়, শ্রবণ কুমারের মতো আরো 6 জন পড়ুয়ারও কিন্তু অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এই খড়গপুর আইআইটির ছাত্র তারা। সেই তালিকা যদি আমরা দেখি, সত্যি শিউরে উঠবে মন। তার কারণ অস্বাভাবিক মৃত্যুর খতিয়ান গত 11 মাসে 7 জন পড়ুয়ার মৃত্যু। 12ই জানুয়ারি শাওন মালিক, 20শে এপ্রিল অনিকেত আওয়ালকার, 4ঠা মে আসিফ কামার, 18ই জুলাই রিতম মণ্ডল, 21শে জুলাই চন্দ্রদীপ পাওয়ার, 20শে সেপ্টেম্বর হর্ষ কুমার পান্ডে, 8ই ডিসেম্বর শ্রবণ কুমার। গত 11 মাসে 7 জন গবেষক পড়ুয়ার এরকম মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু বলে ধরা হচ্ছে এবং এর রহস্য কি খুঁজে বের করা চেষ্টা করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে। কি কারণ বলে আপনি মনে করতে পারেন? তার কারণ গবেষকদের উপরে একাধিক চাপ থাকেই সব সময়, তো সেই চাপেই কি এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করছেন তারা? হ্যাঁ, আসলে দেখা যাচ্ছে যে মূলত এই মৃত্যুগুলোর পেছনে একটা অনেকাংশেই মানসিক যে চাপ, সেই চাপ কিন্তু দায়ী। আমরাও কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও দেখছি ছাত্রদের, গবেষকদের একটা প্রচন্ড মানসিক চাপের মধ্যে তারা থাকছেন। একদিকে পড়াশোনা, গবেষণার কাজ কিভাবে আগাবে তাই নিয়ে চাপ, অন্যদিকে এরপরে চাকরি কি হবে, কিভাবে প্লেসমেন্ট হবে, কারণ আস্তে আস্তে চাকরির বাজার খারাপ হচ্ছে এবং অনেকে চাকরি পাচ্ছেন না। এই দুটো চাপ কিন্তু অবসাদের দিকে ঠেলে দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আবার আমরা দেখেছি কিছু পারিবারিক কোনো সমস্যা, পরিবারে কোনো ঘটনা, সেগুলো মানসিকভাবে এফেক্ট করছে ছাত্র বা গবেষকদের। সুতরাং এই সমস্ত চাপগুলোই কিন্তু এসে পড়ছে ছাত্র এবং গবেষকদের উপরে। সুতরাং যারা ইনস্টিটিউটে আছেন তাদের এই বিষয়গুলো দেখতে হবে এবং মেন্টাল কাউন্সিলিং, সাইকোলজিক্যাল কাউন্সিলিং, এইগুলো হচ্ছে কাউন্সিলিংটা খুব জরুরি, যাতে করে ছাত্রছাত্রীরা চাপমুক্ত হতে পারেন, গবেষকরা চাপমুক্ত হতে পারেন। এবং আমাদের পড়াশোনা গবেষণাকে এমন ভাবে আগিয়ে নিয়ে যাওয়া উচিত যাতে করে ছাত্র বা গবেষকরা কিছুটা হলেও চাপমুক্ত থাকেন। তার সাথে সাথে তাদের সাথে মেশা উচিত এবং পড়াশোনা গবেষণার বাইরেও অন্য অ্যাক্টিভিটি করা উচিত, যাতে করে এই চাপগুলো থেকে কিছুটা বেরোতে পারে। কি কারণে এই মৃত্যু ঘটছে বা কি কারণে এই মৃত্যু ঘটেছে এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ অবশ্যই তদন্ত করে দেখছে যে কি কারণে
এত বড় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রের এরকম অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, তার কারণ কি সেগুলো কিন্তু অবশ্যই খতিয়ে দেখছে। প্রশ্ন উঠছে এই শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে। আজকের দুনিয়াটা কিন্তু বদলে গেছে, মানে বোধ শিক্ষকের মন এবং ছাত্রের মন, পরিস্থিতি এত দ্রুত বদলে গেছে যে আমাদের মানসিক স্বাস্থ্যের প্রশ্নটা আমরা সাধারণভাবে মাথায় রাখি না। অনেক সময় আমরা একটা প্রথাগত যে কনভেনশনাল যে পদ্ধতি সেটাকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি, সেইভাবেই আমরা ভাবতে থাকি। আমার মনে হয়েছে যে এইটার একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আমাদের মেন্টাল হেলথের একটা শুশ্রূষা পরিষেবা এবং নিয়মিত কাউন্সেলিং, নিয়মিত সেই ধরনের আপনার সেশন করা প্রত্যেকটা ক্লাসের জন্য। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আরেকটা অভিজ্ঞতা যে পরিবারের যে একটা বিশাল প্রেশার এই ছাত্রছাত্রীদের ওপর কাজ করে, অনেক বড় প্রত্যাশা থাকে তারা, কারণ অনেকগুলো জায়গা থেকে আসে, তো সেই প্রত্যাশার একটা বিপুল চাপ থাকে এবং এক ধরনের নিজে অনুমোদন পেতে চায় নিজের পিয়ার গ্রুপের কাছে, যে ধরুন বাইরে থেকে এসছে, সে হয়তো তার স্থানীয় অঞ্চলে খুব পরিচিত বিখ্যাত ভালো ছেলে বলে চেনে, হয়তো সেটা ভ্যালিডেট করতে পারছে না তার ইনস্টিটিউশনে এসে, সে আইআইটি হোক বা জেইউ যাদবপুরী হোক, তখন তার মধ্যে একটা পরিচিতির সংকট তৈরি হয় এবং সেই পরিচিতির সংকট তৈরি হলে সে কিন্তু মানে ভয়ঙ্কর তার মানে প্রতিক্রিয়া হতে পারে। সেইগুলোকে নজর করার জন্য খুব মানে আমরা যারা টিচার তাদেরকে একরকম মেন্টরিং আমরা করতাম টিচার হিসেবে, সেটা প্রথাগত একটা মেন্টরিং আমরা করতাম। এর বাইরে আমাদের কিন্তু মেন্টরিং এর কথা চিন্তা করতে হবে, ভাবতে হবে। এইটা আমার 1 নম্বর মত। 2 নম্বর মত হচ্ছে পরিবারের, তার যদি কোনো রকম পরিবারের সঙ্গে সংযোগ প্রতিষ্ঠানে, সেটাও এখন একটা খুব ভাইটাল হয়ে যাচ্ছে, কিন্তু জানি না আমরা কিভাবে করব। কিন্তু পরিবারের একটা সমস্যা, আমরা অন্তত আমার এক্সপিরিয়েন্সে আমি 2টো ঘটনা, আমরা যাদবপুরে যে বিগত 2টো ঘটনার অভিজ্ঞতা পেয়েছি, সেখানে পরিবারের একটা বিরাট ভূমিকা আছে। সেই পরিবারের সঙ্গে তার প্রতিষ্ঠানের একটা ক্ষীণ হলেও এক ধরনের সম্পর্ক যোগসূত্র খুঁজে বের করা দরকার। ফলে এটা খুব নিবিড় ভাবে এগুলো করা দেখা দরকার, আমাদের মনকে বদলানো দরকার, এইটা আমি বলতে পারি। শ্রবণ কুমার যে আবাসনে থাকতেন, মেঘনাথ শাহ আবাসনে তিনি থাকতেন, সেখান থেকে তিনি বেরিয়েছিলেন বাইরে। নিরাপত্তারক্ষী কি জানতেন? নিরাপত্তারক্ষী কি বা নিরাপত্তার ব্যবস্থা কি খড়গপুর আইআইটির এই আবাসনের মধ্যে যথেষ্ট কড়াকড়ি আছে? সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে।